ওয়েলকাম ফ্রেন্ডস, আমার বায়োফ্যাক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি জল দূষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনে পড়ে যায় কবিতার সেই লাইন, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দিকা চন্দন বর্ণা। জলের এই তীব্র গতি সত্যিই মনোরম। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জলধারা এক কথায় অনুভূত। এই জলধারা পৃথিবীর সমস্ত তাপকে হরণ করে। এই জলরাশির উপর আলোর খেলা সত্যি মন ভরিয়ে দেয়, ঠিক যেন রংধনুর মতো। এই জলেরই অপর নাম জীবন। জল ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। আবার এই জলই বিভিন্ন জীবের আশ্রয়স্থল। জলগর্ভে জীবের বৈচিত্র্য দেখলে মন আনন্দ এবং কৌতূহলে ভরে ওঠে। কতই না রং বেরঙের মাঝে বসবাস, তাদের সন্তরণ, তাদের আত্মগোপন এবং তাদের জলকে। এই জলই মানুষের তৃষ্ণা হরণ করে, এই জলই মানুষের নানা কাজে লাগে। কত সুন্দর জলের নিচে মাছের ক্যামোফ্লেজ, কত সুন্দর তাদের সন্তুলন। কিন্তু হায়, এই জলসম্পদই আজ বিপন্ন। মানুষের কার্যকারিতা এই জলসম্পদ আজ বিপন্নতার মুখে। মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান, বর্জিত বর্জ্য পদার্থে জলধারার গতি আজ অবরুদ্ধ। মৃত প্রাণীর সব দেহের স্থান হয়েছে এই নির্মল পবিত্র জলবক্ষে। জলধারা হয়েছে দূষিত। এসো আজকে আমরা জলদূষণ সম্পর্কে জেনে নিই। জলদূষণ প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে জলে অবাঞ্ছিত বিষাক্ত দূষিত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটলে এবং তার ফলস্বরূপ জলটি যদি মানুষের বা অন্যান্য প্রাণীদের পানের অযোগ্য হয় বা বসবাসের অযোগ্য হয়ে ওঠে, তাহলে তাকে জল দূষণ বলা যায়। আমরা নিচে কতগুলো ছবি দেখতে পাচ্ছি যে মানুষের বর্জ্য পদার্থ, কলকারখানা থেকে নির্গত জল এর মাধ্যমে জল দূষণ হতে পারে। জল দূষকের প্রকার উৎস অনুসারে। প্রথম, কেন্দ্রভিত্তিক দূষণ। নির্দিষ্ট উৎস থেকে নির্গত হয় এবং সরাসরি জলে মিশে, যেমন কলকারখানা থেকে নির্গত জল। অকেন্দ্রভিত্তিক দূষক, এটা নির্দিষ্ট স্থান থেকে নির্গত হয় না, বৃহত্তর স্থানে স্বল্প মাত্রায় থাকে, যেমন শস্যভূমি, খাল বা অন্যান্য নালীর জল বৃহত্তর জায়গা থেকে কীটনাশক, রাসায়নিক পদার্থ বা দূষক পদার্থ এনে জলাভূমিতে মিশিয়ে দেয়। দূষকের প্রকৃতি অনুসারে আমরা দূষককে ভাগ করতে পারি। ভৌত দূষক, যেমন উত্তপ্ত জল বা ঘোলা জল। উত্তপ্ত জল আমরা জানি জলের থার্মাল দূষণ ঘটায় বা থার্মাল পলিউশন। রাসায়নিক দূষক, এর আবার একটি ভাগ জৈব, যেমন শ্যাওলা, কচুরিপানা, এগুলি অবশ্যই জল দূষণের কারণ। অজৈব দূষক, যেমন পারদ, আর্সেনিক এবং ডিটারজেন্ট। আর জীবিত দূষক সাধারণত অণুজীব যখন জলে মিশে থাকে এবং বিভিন্ন রোগ ছড়ায়। ব্যাকটেরিয়া হতে পারে, নিমাটোড হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। জলদূষণের কারণ সমূহ। ঘরবাড়ি থেকে নির্গত পলিথিন ব্যাগ, কাগজ, সাবান জল প্রভৃতি। পাশে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পলিথিনের ফলে জল দূষণ হচ্ছে। শিল্প কারখানা থেকে নির্গত জল, মিশ্রিত তেল, গ্রিস, সায়ানাইড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি।
এগুলোও যদি জলে পড়ে জল দূষণ ঘটে। কৃষি জমি থেকে নির্গত রাসায়নিক সার, কীটনাশক যেমন ডিডিটি, বিএইচসি, নাইট্রেট সার, পাশে আমরা ছবিতে দেখতে পাচ্ছি জমিতে সার প্রয়োগ করা হচ্ছে এবং সেগুলো কিভাবে নালীর মাধ্যমে জলে গিয়ে মিশছে। তেল পরিবহনকারী জাহাজ থেকে তেল নির্গত হয়ে জল দূষণ ঘটায়, কারণ জলের উপর তেল একটা আস্তরণ সৃষ্টি করে দেয়, ফলে জলে অক্সিজেনের অভাব হয় এবং জলজ প্রাণীর মৃত্যু হতে পারে। পাশে আমরা ছবিতে দেখছি আণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ যেমন সিজিয়াম, ট্রনসিয়াম যদি জলে মেশে তাহলেও কিন্তু জল দূষণ হয়। জলাশয়ে প্রতিমা বিসর্জন করলেও জল দূষণ হয়, কারণ তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক রং জলে মিশে যায়। এছাড়া লেড, পারদ, আর্সেনিক মিশেও জল দূষণ হয়। আমরা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আর্সেনিকের পরিমাণ বেশি সেটা আমরা এই মানচিত্রের মাধ্যমে দেখতে পাবো। যেমন আমি মাউসের কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই লাল রঙের চিহ্নিত অঞ্চলগুলোয় বলছে এখানে আর্সেনিকের পরিমাণ গ্রেটার দেন 200 ppb, মানে পার্টস পার বিলিয়ন। দেখা যাচ্ছে এই সমস্ত চিহ্নিত অংশগুলোয় আর্সেনিক প্রবণ এবং আর্সেনিকের পরিমাণ এখানে অনেক বেশি, অবশ্যই ভূগর্ভস্থ আর্সেনিক। আমরা দেখে নিই জেলাভিত্তিক আর্সেনিক টক্সিসিটির হিসাব। দেখা যাচ্ছে এখানে নদিয়াতে 0.05 থেকে 1.00 mg পার লিটারে আর্সেনিক পাওয়া যায়। এটা অবশ্যই খুব ভয়ের জিনিস, তার কারণ আর্সেনিক বেশি প্রবেশ করলে আমাদের শরীরে আর্সেনিকোসিস নামে একটি রোগ হতে পারে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে অন্যান্য ডিস্ট্রিক্টের নামও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। গবাদি পশু স্নান করানোর জন্য যদি নদীর জল ব্যবহার করা হয় তাহলেও দেখা যায় নদীর জল দূষিত হতে পারে। বাসন মাজা, কাপড় কাচার জন্যও জল দূষণ হতে পারে। ধাতু ঘটিত জল দূষণ এবং তার প্রভাব আমরা আলোচনা করব। সীসা বিভিন্ন শিল্প কারখানা থেকে এটা বেরোয়। দেখা গেছে 0.05 mg পার লিটারের বেশি যদি হয় সীসার পরিমাণ তাহলে সেটা পানির অযোগ্য হয়। ডিসলেক্সিয়া নামে একটি রোগও হতে পারে এর জন্য। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজের ব্যাঘাত ঘটায়। পারদ বিভিন্ন শিল্প কারখানা থেকে জলে মিশে 0.002 mg পার লিটারের বেশি হলেই সে জল দূষিত হয়। মিনামাটা নামে একটি রোগ হয়ে থাকে। ফ্লোরিন কাঁচ শিল্প, কৃষি জমি, প্লাস্টিক শিল্প, এইখান থেকে ফ্লোরিন জলে মিশে ফ্লোরোসিস নামে একটি রোগ হয়, যেখানে দাঁত এবং হাড় ভঙ্গুর হয়ে ওঠে। আর্সেনিক ভূগর্ভস্থ জলে থাকে। আর্সেনিকোসিস, ব্ল্যাকফুট ডিজিজ এবং নখের গোড়ায় একটা বীজ রেখা দেখতে পাওয়া যায়। ক্যাডমিয়াম শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত হয়। সাধারণত কয়লা যেখানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে সেখানেই ক্যাডমিয়াম দূষণ হতে পারে। ইটাই নামক একটি রোগ হয়, যেটাকে আউচ রোগ বলে। অস্থি মজ্জার গঠন বিকৃতি ঘটে থাকে। আমরা একটু বিভিন্ন রোগীদের ছবিগুলো দেখে। মিনামাটার দেখাই যাচ্ছে যে স্নায়বিক দিক থেকে বা স্নায়ুতন্ত্রের দিক থেকে এতটা উন্নত নয়, এটা মানসিক বিকারগ্রস্ত। ডেন্টাল ফ্লোরোসিসের ছবি আমরা দেখতে পাচ্ছি, দাঁত কিরকম ক্ষয়ে গেছে। ব্ল্যাকফুট ডিজিজ দেখতে পাচ্ছি, পায়ের নিচে কালো কালো দাগ হয়েছে, ক্ষত হয়েছে। ইটাই বা আউস ডিজিজ দেখতে পাচ্ছি, অস্থির গঠন বিকৃতির জন্য সোজা হয়ে মানুষটি দাঁড়াতে পারছে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় ইউটোফিকেশন। যে পদ্ধতিতে কোনো জলাশয়ে পুষ্টি উপাদানের পরিমাণ বেড়ে যায় সেই পদ্ধতিকেই ইউটোফিকেশন। তোমাদের মনে হতে পারে তাহলে তো ভালো, পুষ্টি উপাদান জলে বেড়ে যাচ্ছে, সে ভালো ঘটনা, কিন্তু না। এর ফলে ওই জলাশয়ে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি হবে, ফলে অ্যালগাল ব্লুম ঘটবে। দেখা যাবে ওই জলে দিনের বেলায় অক্সিজেনের পরিমাণ বেশি থাকলেও রাতের বেলা অক্সিজেন কমে যাবে এবং তখন
বিভিন্ন জলচর প্রাণীদের মৃত্যু ঘটবে। আর অ্যালগাল ব্লুম ঘটায় ওই জল প্রাণীর অযোগ্য হয়ে যাবে, বিওডি এবং সিওডি বেড়ে যাবে, অনেক জলজ জীবের মৃত্যু ঘটবে। প্রসঙ্গত বলে রাখি, কোনো শিশু যদি ওই জল পান করে তাহলে ব্লু বেবি সিনড্রোম নামে একটি রোগ হতে পারে। আমরা নিচে ইউটোপিকেশনের ছবি দেখতে পাচ্ছি, দেখছি বিভিন্ন জায়গা থেকে নাইট্রেট এবং ফসফেট সারগুলো এখানে জলাশয়ে এসে মিশেছে এবং নাইট্রেট ফসফেট থাকার জন্য শৈবালের অতিরিক্ত বৃদ্ধি হয়েছে, এর ফলে অ্যালগাল ব্লুম। পাশে একটা ইউটোপিক লেকের আমরা ছবি দেখতে পাচ্ছি, জলাশয়ে জলের রং পুরোই সবুজ হয়ে গেছে। ইউটোপিকেশনের ফলে একটি জলাশয়ের সমস্ত মাছ মারা গেছে। বিওডি এবং সিওডি ব্যাপারটা কি এবং তাদের পার্থক্য কি এখন আমরা আলোচনা করব। বিওডি পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি পুরো নাম কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি হলো অণুজীব দ্বারা জীবজ দূষকের বিয়োজনে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। মানে জলাশয়ে যে সমস্ত দূষক পদার্থ বা দূষিত পদার্থ আছে, অণুজীব দ্বারা সেগুলো বিয়োজিত হতে যে পরিমাণ অক্সিজেন দরকার সেটাই হচ্ছে বিওডি। সিওডি এটি হলো অজৈব এবং জৈব দূষকের রাসায়নিক জারণে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। তার মানে কোনো জলজ নমুনার মধ্যে অজৈব এবং জৈব যাই দূষক থাক না কেন, সমস্ত দূষককে জারিত করার জন্য আমি যে পরিমাণ জারক পদার্থ ব্যবহার করব তার মধ্যে যে অক্সিজেন থাকবে সেটাই হবে সিওডির পরিমাণ। বিয়োজনে ব্যবহৃত উপাদান অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এটা বিওডির ক্ষেত্রে। সিওডির ক্ষেত্রে আমরা যে উপাদান ব্যবহার করব তার নাম পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কোনো একটি নির্দিষ্ট নমুনার ক্ষেত্রে বিওডির মান সিওডি অপেক্ষা কম, কিন্তু কোনো একটি নির্দিষ্ট নমুনার ক্ষেত্রে সিওডির মান বিওডি অপেক্ষা বেশি। কারণ বিওডিতে শুধুমাত্র জৈব পদার্থ যেগুলো অণুজীব দ্বারা বিয়োজিত হতে পারে সেগুলোই বিয়োজিত হয়, তাই কম পরিমাণ অক্সিজেন দরকার হয়। কিন্তু সিওডিতে রাসায়নিক জারণ পদার্থের সাহায্যে আমরা জৈব এবং অজৈব সমস্ত দূষককে জারণ করার চেষ্টা করি, ফলে সিওডির মানটা বেশি হয়। বিওডির পরীক্ষা সম্পূর্ণ করতে 10 থেকে 15 দিন সময় লাগে, সিওডি পরীক্ষা সম্পূর্ণ করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। আমরা দেখিনি যে দূষিত জল আমরা কাকে বলবো বিওডি এবং সিওডির ভিত্তিতে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গৃহস্থ পয় প্রণালীর মাধ্যমে যে সমস্ত জল বের হয় তার বিওডি প্রায় 190 mg পার লিটার আর সিওডি 430 mg পার লিটার। এখানেও আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সিওডির মান কিন্তু বিওডির থেকে বেশি একটা নির্দিষ্ট নমুনার ক্ষেত্রে। সুতরাং আমরা যেটা আগে পড়েছি সেটা আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারলাম। এরকম করে বিভিন্ন জায়গার পেপার মিল থেকে যে দূষিত জল বেরোচ্ছে তারও পরিমাণ দেখছি যে বিওডির পরিমাণ 93 থেকে 633 mg পার লিটার হতে পারে, আর সিওডির মান কিন্তু 571 থেকে 3085 mg পার লিটার হতে পারে। বিওডির ভিত্তিতে আমরা কোন জলকে ভালো বলবো তা বলছে যে 1 থেকে 2 mg পার লিটার যদি হয় তাহলে সেটা আমাদের খুব ভালো জল বা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। 3 থেকে 5 হলে এটা মোটামুটি পরিষ্কার জল, 6 থেকে 9 হলে খুব একটা জলের গুণমান ভালো না, এর মধ্যে অনেক মাইক্রো অর্গানিজম মানে অণুজীব থাকবে। আর 100-র বেশি যদি হয়ে যায় বিওডির মান তাহলে সেই জল একেবারেই দূষিত এবং এর মধ্যে অনেক জৈব পদার্থ বেশি থাকে। জল দূষণ রোধের সাধারণ উপায়গুলো কি? রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমাতে, তাহলে জল দূষণ। থার্মাল দূষণ কমানোর জন্য কলকারখানা থেকে নির্গত জলকে ঠান্ডা করে তবে নদীতে বা সমুদ্রে ফেলতে হবে। কারখানা থেকে নির্গত দূষিত জলকে পরিশোধিত করে নদীতে ফেলা যাবে। এই বিষয়ে আমরা প্রাকৃতিক বিজ্ঞান বা জলাভূমির সাহায্য নিতে পারি, কারণ জলাভূমিতে অনেক কচুরিপানা থাকে যার বৈজ্ঞানিক নাম ইকর্নিয়া ক্র্যাসিপেস। এরা ভারী ধাতুর অশুদ্ধিগুলোকে শোষণ করে নেয়, ফলে জলাভূমি কিন্তু বৃক্ষের মতো
দূষিত পদার্থকে অপসারণ করে। তাই আমরা কলকারখানা থেকে নির্গত দূষিত জলকে বিশুদ্ধ করার জন্য জলাভূমির সাহায্য নিই। পুকুর, ডোবা বা যে কোনো জলাশয় পরিষ্কার রাখতে হবে। পশুদের নদীতে স্নান করানো যাবে না বা কোনো জলাশয়েও স্নান করানো যাবে না। দরকার হলে জল আমরা তুলে নেব, ডাঙায় পশুদের দাঁড় করিয়ে স্নান করাবো। নদীতে কাপড় কাচা, বাসন মাজা যাবে না। জলের অপব্যবহার রোধ করতে হবে। তাই না, আমরা অনেক সময় জলের অপব্যবহার করি। দেখা যাচ্ছে যে অনেক সময় কল বন্ধ না করে কল খুলে রাখি, নিয়ে হয়তো আমরা দাঁত মেজে যাচ্ছি বা বাসন ধুয়ে যাচ্ছি, তার ফলে কি হচ্ছে, জলটা পড়ে যাচ্ছে অনবরত কল থেকে। এটাও কিন্তু জলের অপব্যবহার এবং এগুলোও কিন্তু জলের পরিমাণ কমাচ্ছে। তাই এটাও কিন্তু একটা দূষণের দিকেই পড়বে। তাই জলের অপব্যবহার রোধ করতে হবে। প্রতিমা নিরঞ্জনের জন্য পৃথক ব্যবস্থা করতে হবে, কারণ প্রতিমার মধ্যে যে রাসায়নিক রং থাকে তা জল দূষণ ঘটায়। তাই প্রতিমার রঙে রাসায়নিক রং ব্যবহার করা যাবে না। আর যদি রাসায়নিক রং ব্যবহার করা হয় তাহলে প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা আলাদা একটি জলাশয় নির্মাণ করব। জল দূষণ প্রতিরোধী আইন প্রণয়ন করতে হবে, যেমন জল দূষণ আইন 1974 সালে। এরপরেও জল দূষণ সংশোধিত আইন 1977, 1988, 1999 সালে। এখানে জল দূষণকারীদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়ার বিধান আছে। সিউডোমোনাস পুটিডা নামক একটি বহু প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়াকে সুপার বাগ নাম দেওয়া হয়। এটি তেলের মধ্যে থাকা হাইড্রোকার্বনকে বিনষ্ট করতে পারে। তাই আমরা জাহাজ থেকে যে তেল বা অয়েল স্পিল বের হয়, যেটা জলকে দূষণ করে, সেখানে যদি আমরা এই ব্যাকটেরিয়াকে ছেড়ে দিই তাহলে ওই তেলটাকে নষ্ট করে দেবে, ফলে জল কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে। এই ব্যাকটেরিয়াটি আবিষ্কার করেন প্রবাসী বাঙালি বিজ্ঞানী ডক্টর আনন্দমোহন চক্রবর্তী। আমরা নিচে এই সিউডোমোনাস পুটিডার ছবিটি দেখতে পাচ্ছি, আনন্দমোহন চক্রবর্তীর ছবিও দেখতে পাচ্ছি, এবং যে সায়েন্স জার্নালে তার প্রথম কাজ প্রকাশিত হয় তারও একটি পেপার কাটিংস দেখতে পাচ্ছি। ধন্যবাদ, আজকে এটুকুই। পরের দিন অন্য বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করিবেন, লাইক করিবেন, সাবস্ক্রাইব